ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারামুক্তিতে বাধা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি, এসকে সুরের বাসা থেকে 17 লাখ টাকা উদ্ধার। থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, রক্ত ঝরলেও দেশ রক্ষায় বদ্ধপরিকর বিজিবি ও সরকার। কাল ট্রাম্পের শপথ, অন্তর্বর্তী সরকারের ওপর আসতে পারে নির্বাচনের চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। সংবাদ আরও থাকছে। অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর, থামতে চলেছে 15 মাসের রক্তক্ষয়ী সংঘাত হামলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের অধিকারী একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন আদর্শ আছে, থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাও উচিত। তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত, অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো, আরেকজনের আদর্শের কথা বলবে, আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব, জনগণ যদি আমাকে সুযোগ দেয়। অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয়, সে তার আদর্শ বাস্তবায়ন করবে, যা তার জনগণের সামনে উপস্থাপন করবে। বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। এর আগে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 4 সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে হবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মাহিলা ইসলামের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেরেবাংলা নগরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ করেন, গেল 15 বছর দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেননি তারা। একই সঙ্গে প্রত্যয় জানান, সফল এই রাষ্ট্রনায়কের দেখানো পথ অনুসরণ করে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেওয়ার। তার সাধারণ একজন কর্মী হিসাবে আমরা যেন সারা জীবন তার যে আদর্শ নীতি মেনে চলতে পারি। স্বৈরাচার থেকে শুরু করে যত অন্যায় অবিচারের সাথে লিপ্ত মানুষগুলোকে এদেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এক ভিন্ন অনুভূতি, যারা আমরা 17 বছর জাতীয়তাবাদী দল করেছি তারাই একমাত্র এই অনুভূতি উপলব্ধি করতে পারবে। ওনার আদর্শকে আমরা ধারণ করে দেশ এবং জনগণের সেবা করতে পারি। জন্মদিনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব না। সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। এ সময় এক প্রশ্নের জবাবে কথা বলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি বিষয়ে। আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।
নতুন বাংলাদেশ গড়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের জন্মদিনে দলের নেতাকর্মীদের একটাই প্রত্যাশা, তার আদর্শ এবং চেতনাকে ধারণ করেই সামনের দিকে তারা নেতৃত্ব দেবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এ সময় রিজভী বলেন, সংগঠনটি একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলেও সবসময় দেশের মানুষের পাশে ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামপন্থী দলগুলোকে হুঁশিয়ার করেন। বলেন, তারা যদি স্বচ্ছ রাজনীতি করে তাহলেই জনগণ তাদের বিশ্বাস করবে। আমি ওই রাজনৈতিক দলটিকে বলি ইসলামপন্থী। আপনারা সব সময়ের জন্য কেন জানি মনে হয়েছে যে চট করে অলিগলি দিয়ে আপনাদেরকে যেতে হবে এবং আপনারা একটা রাজনৈতিক দান মারবেন। এই জিনিসটা হয় না। আপনি যত মানুষের কাছে স্বচ্ছ থাকবেন, মানুষের প্রতি অঙ্গীকারের প্রতি আপনি যত আবদ্ধ থাকবেন, আপনি তত বেশি আপনার স্বচ্ছতা থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন না, স্বাধীনতার 5 বছর পর দুর্ভিক্ষ পীড়িত দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে স্বল্প সময়ের মধ্যেই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেন। দ্বিতীয় জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়ে ওঠেন গণমানুষের নেতা। তাঁর দেশপ্রেম, ত্যাগী মনোভাব ও পরমত সহিষ্ণুতার আদর্শ জাতি চিরকাল স্মরণ রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মানিক শিকদার। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল তলাবিহীন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। বিপ্লব ও জনতার সংহতির মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর খুব অল্প সময়েই দেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন, হয়ে ওঠেন জনগণের নেতা। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনেন তিনি। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় কলকারখানায় কর্মসংস্থানের উদ্যোগ নেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একটা রাষ্ট্র হিসাবে নিরাপত্তা, অস্তিত্ব তখন এতই দুরূহ একটা বিষয় ছিল, কেননা ভারতের যে বিশাল চাপ বাংলাদেশের উপর ওই সময়টায়, যে সব সময় আমাদের ভয় ছিল যে আমরা যেন নেপাল বা সিকিমের মতো নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণতি না হই। এই বিষয়টাই জিয়াউর রহমানকে প্রচণ্ডভাবে নাড়া দিত। জিয়ার আমলে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশ ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে আনেন নতুন মাত্রা। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে সমতা ও সম্মানজনক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়েছিল বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। চীন সহজে কিন্তু আস্থা রাখত না বাংলাদেশে। সবসময় চীনের ধারণা ছিল যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো। এই কারণেই চীন সবসময় বাংলাদেশের প্রতি একটা অনাস্থা ছিল, কিন্তু জিয়াউর রহমানই কিন্তু চীনের এই ধারণা বদলিয়ে দিয়েছিল। জিয়াউর রহমানের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া 250 জন বিডিআর জওয়ান এবার জামিন পেয়েছেন বিস্ফোরক মামলায়। ঢাকার কেরানীগঞ্জে বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়া এই জামিন আদেশ দেন। ফলে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না। জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনরা। রিপোর্ট করছেন দীপু শিকদার। আদালত কক্ষে বিচারকের আদেশ দেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন বিডিআরের জামিন পাওয়া জওয়ানদের স্বজনরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে শুরু হয় আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার বিচার। সকাল 10টার দিকে আদালতে আনা হয় আসামি বিডিআর জওয়ানদের।
এদিন জামিন শুনানির আগে আদালত সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবালের সাক্ষ্য গ্রহণ করেন। নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। জানান নিজের স্বজন হারানো ও পুরো 1.5 দিনের বন্দি দশার বিবরণ। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর শুরু হয় জামিনের শুনানি। দুপুরে দেয়া আদেশে তিনি বলেন, হত্যা মামলায় খালাস পাওয়া প্রায় 250 জন বিডিআর জওয়ান যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হয়নি তারা জামিন পাবেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ঘটনার মূল কুশীলবরা বিগত সরকারের আনুকূল্য পাওয়ায় তারা আইন এবং তদন্তের আওতায় আসেনি। জামিননামা দাখিল করার পর আগামী 2-3 দিনের মধ্যে মুক্তি পাবেন বিডিআর জওয়ানরা। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন পাওয়া জওয়ানদের চাকরিতে পুনর্বহাল করে মূল অপরাধীদের শাস্তির দাবি স্বজনদের। সকলের সহযোগিতা আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। যারা এর সাথে সম্পৃক্ত ছিল আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি। বহুল আলোচিত এই বিডিআর বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 17 লাখ টাকা। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। দুর্নীতি মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর আগে গত 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেসব দপ্তরে পত্র যোগাযোগ করবেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুদক। সে সময় উদ্ধার করা হয় নগদ 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতের নথি। এছাড়া 27 কোটি টাকার বেশি অবৈধ লেনদেনের কারণে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 23 কোটি টাকার অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ের কারণে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা বিন আনোয়ারের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আব্দুস শহীদ সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 মামলা রুজু করা হয়েছে। কবির বিন আনোয়ার, তৌফিক আহমেদ বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে। বিএসএফের ভুল স্বীকার এবং বিজিবির দক্ষতায় শনিবার বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও সার্বিক অবস্থা এখনও ঘোলাটে। তবে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা বলছেন, ভারতীয় নাগরিক সহ বিএসএফকে মোকাবেলায় প্রস্তুত আছে তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের সহযোগিতায় ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সীমান্তের মধ্য থেকে শতাধিক আম গাছ কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শনিবার ছিল দিনভর উত্তেজনা। উল্টো ভারতীয় নাগরিকরাই বাংলাদেশে ঢুকে স্থানীয়দের উপর হাসুয়া, লাঠি সোঁটা সহ হামলা চালায়, নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড। তাদের অস্ত্র ও পাথরের আঘাতে গুরুতর আহত হন 5 থেকে 6 জন। এমন ভাবে গ্যাস আর বম মারছি কিনা, বমের কাছে কি ভিড়তে পারছি, জমি ছাড়া ভিড়তে মনে করছি জমিতে মরে যাবো, এরকম অবস্থা। এবার যত হাজার হাজার বিঘা আমার এখানে ক্ষয়ক্ষতি করেছে, সব লাঠি লাদ নাইলে মারামারি করতে।
তবে বিজিবির দৈর্ঘ্য এবং দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ চৌকা সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। বাংলাদেশের পাশে তার বাঁধা দেওয়া চলবো না, আমরা তো নিরাপত্তা পাবো না। যদি সে তার বাঁধা দেয় তো তার বাঁধা দিলে তো সে ওপার থেকে আমরাকে গুলি করে শেষ করে দিতে পারে। বাংলাদেশি কৃষকদের অভিযোগ, সীমান্তের ওপারের ভারতীয় বাসিন্দাদের হামলায় নষ্ট হয়ে গেছে সরিষা, গম, ভুট্টা সহ শত শত বিঘা জমির ফসল। ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত মানুষেরা। প্রতিবাদ যদি না করি তাহলে কি হবে? সীমান্ত এলাকায় যেহেতু জমি আছে আসতে হবে, না হলে কি হবে? বাধ্য যদি ওরা প্রতিবাদ করে তাহলে তো আমরাকে মোকাবিলা দাঁড়াইতে হবে। মোকাবিলায় তো না দাঁড়ালে তো ওরা আমরাকে দখল করে নেওয়ার চেষ্টা করবে। এটা কি সম্ভব? কেউ ছেড়ে দিবে? বাংলাদেশ কেউ ছাড়বে না। ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ভারত যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বিষয়টি স্পষ্ট। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি প্রস্তুত রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায়। ভারত থেকে যদি কোনো ধরনের সমস্যা হয় এটা মোকাবেলা করবে বিজিবি। এর আগে গত 6 জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই একই জায়গায় নো ম্যানস ল্যান্ডের 50 গজের মধ্যে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে। বাংলাদেশ সরকার ও বিজিবি দেশ রক্ষায় বদ্ধপরিকর, কোনো রকম ছাড় দেয়া হবে না। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনার পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না। ভারত বাংলাদেশ থেকে আগের মতো সুবিধা না পাওয়ায় সীমান্তে অরাজকতা ও উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশকে বন্ধু হিসেবে পরিচয় দিলেও ভারত আসলে নিজেদের স্বার্থ আদায়ে ব্যস্ত, এমন মন্তব্য রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের। দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান না আসলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে সীমান্ত ইস্যু নিয়ে যাওয়ার কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই ফের চাঁপাই নবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, খোদ বিএসএফ এর সহযোগিতায় ভারতীয়রা বাংলাদেশে ঢুকে হামলা চালিয়েছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে। সীমান্তের থমথমে এখন অবস্থা বিরাজ করছে। সীমান্তের বাসিন্দারা আতঙ্কের আছে। সীমান্তে ভারতের বারবার এই অরাজকতা ও উস্কানির কারণ কি? বিশ্লেষকরা মনে করছেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে ভারত অনেক সুযোগ সুবিধা ভোগ করলেও এখন তা পাচ্ছে না। ভারত আসলে বাংলাদেশকে নিজেদের 7 সিস্টারের মতো করে শাসন করতে চেয়েছিল। ইন্ডিয়া এমন একটি দেশ যার সাথে কোনো একটা প্রতিবেশী দেখাতে পারবেন না যাদের সাথে সুসম্পর্ক আছে। ইন্ডিয়ার আর্মি বুঝতে পেরেছে যে এই দেশে সুবিধা করতে পারবে না, তারা সবকিছু নিয়ে লুটপাট করে দেশ থেকে ফেরত গেছে। ভারত এতদিন আমাদের উপরে প্রচন্ড দাদাগিরি করে গেছে, তো এখন যখন কিছুই করতে পারছে না তখন তারা ভাবলো যে এখন ডিস্টেবিলাইজ করতে হবে এদের। তারা মনে করছেন সীমান্ত সমস্যা সমাধানের জন্য বারবার দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন। যদি এতে সমাধান না হয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে যেতে হবে। আলোচনার চেয়ে ভালো পন্থা কিছু নেই। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই যে দেশে শান্তি বিরাজ করুক। আমরা চাই না যে অন্য একটা দেশের মধ্যে আমরা গিয়ে ঢুকে পড়ি। আমরা একা নই, আমাদের দেশে পৃথিবীর অনেক ভালো ভালো দেশ আছে আমাদের সাথে। সেই দেশগুলো আমাদের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। তারা যদি এই দ্বিপাক্ষিক বৈঠকে ঠিক না হয় আমরা আন্তর্জাতিক পর্যায়ে যাব। বাংলাদেশের মানুষ এখন প্রতিরোধে প্রস্তুত বলে মনে করছেন তারাও কিন্তু জিনিসটা বোঝে। আমরা যদি ঠিকমতো বুঝিয়ে দিতে পারি আমার মনে হয় তাতে কাজ হবে। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামে অনুসন্ধানী ডকুমেন্টারিতে রাষ্ট্রীয় দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের নামে মামলা করতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শও নেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।
এতে বলা হয়, ডকুমেন্টারিটি প্রচারের পর প্রতিবেদনের প্রধান হুইসেল ব্লোয়ার জুলকান নাইন সায়ের খানেরকে বেধড়ক মারধর করা হয়। এর সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তেও বাধ্য হন। প্রতিবেদনের পেছনে থাকা আরেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউন কেসি ও আইনি বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং পরামর্শ নেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত মামলা না করলেও ডকুমেন্টারিটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ দেয় হাসিনা প্রশাসন। সম্প্রতি গণভবন থেকে উদ্ধার করা নথিতে তার প্রমাণ পান সানডে টাইমসের সাংবাদিক। এবার চোখ ফেরাবো যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ প্রসঙ্গে। কাল শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার পাম বিচ থেকে রওনা হয়ে ওয়াশিংটনের উপকণ্ঠ ভার্জিনিয়ার বিমানবন্দরে নামেন ট্রাম্প। তাকে আনতে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বিমান বাহিনীর একটি বিশেষ বিমান পাঠান। তাতে চেপে ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জেরেড কুশনারও ওয়াশিংটনে এসেছেন। 1985 সালের পর 40 বছরে এই প্রথমবারের মতো কংগ্রেস ভবনের ভেতর শপথ নেবেন কোনো প্রেসিডেন্ট। তীব্র ঠান্ডার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 78 বছর বয়সী ট্রাম্প শপথ গ্রহণের আগে ক্যাপিটাল ওয়ান এরিনায় সমর্থকদের সঙ্গে একটি সমাবেশে যুক্ত হবেন। সোমবার অভিষেক পরবর্তী অনুষ্ঠানেও সমর্থকদের সঙ্গে দেখা হবে তার। এদিকে শপথ গ্রহণের আগের দিন ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনে চাপ দিতে পারে নতুন মার্কিন প্রশাসন। চীনকে সামনে রেখে ভারতের সঙ্গে তৈরি হতে পারে নতুন বাণিজ্যিক সুসম্পর্ক। আবার অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী করতে মিত্রদের উপর চাপ বাড়িয়ে শুল্ক আরোপে সক্রিয় হতে পারে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। কর বসালে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের রপ্তানি বাজার। আশা নিরাশার বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞের মতামতে রিপোর্ট করছেন আকবর হোসেন সুমন। 128 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ সমর্থন নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের মুকুট মাথায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিল কংগ্রেস ভবনের সেই বিশ্ব দরবারে আশা নিরাশার ঝুড়ি হাতে হাজির হবেন আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানরা। ক্ষমতায় বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান হিসেবে বাংলাদেশে নির্বাচিত সরকারের জন্য চাপ দিতে পারেন বলে মনে করেন এই বিশ্লেষক। তাদের দিক থেকে আমার মনে হয় বড় আকারেই তারা নির্বাচিত সরকার চাইবে এবং সেটা মোটামুটি তারা স্পষ্ট করেছে বিভিন্ন বার্তায়। এমনকি তাদের যে অ্যাম্বাসেডর ভারতে সেও একটা সাক্ষাৎকারে স্পষ্ট করেছে যে আমেরিকা এবং ভারত দুটো দেশই নির্বাচন চাইবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের $10 বিলিয়ন রপ্তানি বাজার নিয়েও আশঙ্কা করছেন এই সাবেক কূটনীতিক। 10% যেটা তিনি বলছেন ডিউটি বসাবেন, এই কথাটা যদি তিনি বাস্তবায়িত করেন তাহলে আমাদের মতো দেশগুলো আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকবে। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের পণ্য রপ্তানি করি সেই পণ্যগুলোর উপর যদি 10% ডিউটি বসে তাহলে মার্কিন ক্রেতারা যারা আছেন তারা এই 10% বেশি দামে আমাদের জিনিসগুলো কিনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জিনিসগুলোর চাহিদার উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। যদিও সরকার পরিবর্তনে দুই দেশের সম্পর্ক হোঁচট খাবে না বলে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। ট্রাম্প প্রশাসনের রাহু বলয়ে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন, অভিবাসী এবং উন্নয়নশীল দেশের সুবিধাসমূহ বিপদ সীমার কিনারে থেকেও আশার আলো যদি স্যাংশন তুলে নেয় অথবা রেয়াত দেয় তাহলে এ যাত্রা রক্ষা। স্যাংশনগুলো চলে গেলে, বিশেষ করে রাশিয়ার উপরে যেসব স্যাংশন দেওয়া হয়েছে সেগুলো চলে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিভিন্নভাবে লাভ হওয়ারই কথা। এলডিসি যারা আছে তাদের ক্ষেত্রে তিনি কি সিদ্ধান্ত নেবেন, সে জায়গায় যদি তিনি আমাদের রেয়াত দেন তাহলে আবার এটা নিয়ে দুশ্চিন্তা আমাদের থাকবে না। সম্ভাব্য নেতিবাচক প্রভাব এড়াতে কূটনৈতিক সম্পর্ক জোরদারের তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বললেন সিইসি। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আর্জেন্টিনার সাথে ফুটবল কেন্দ্রিক আবেগী সম্পর্ককে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বিশেষ করে বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির রাষ্ট্রদূত মার্সেলো চেজা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে। এই আবেগঘন সম্পর্ককে এখন অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাতে হবে, বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্যে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অনেক ক্ষেত্র এখনও অব্যবহৃত রয়ে গেছে মন্তব্য করে এ ব্যাপারে কাজ করার কথা জানান আর্জেন্টাইন রাষ্ট্রদূত। কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এদিকে ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে সহায়তার আশ্বাস দিয়েছেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। শিউলি শবনমের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার ও ৪,৩০০টি ব্যাগ দেয় ইউএনডিপি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অংশীজনদের সাথে আলোচনা করছেন তারা। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা। In the meantime, this very important exercise of voter registration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Elections Commission before the mission is finalized. এই সময় সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ করার জন্য ৬ মাসের পরিকল্পনা করেছে ইসি। ৬৫,০০০ লোকবল কাজ করবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে। ৬৫,০০০ লোক কাজ করবে, আপনি বুঝতে পারেন? ৬৫,০০০ লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করতেছি। বিএনপি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন চায়। এই প্রসঙ্গে সিইসির মতামত জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না তারা। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কালকে সাভারে আমাদের প্রোগ্রাম আছে 10টার সময়, না সকাল 10টায় বোধহয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর পর এবার আরাকান আর্মির বিরুদ্ধেও তদন্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ। ভবিষ্যতে এ নিয়ে বিচার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন মিয়ানমার বিষয়ক তদন্ত কার্যক্রম প্রধান। এদিকে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা শিগগিরই কাটবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে দেখা করার পর এসব তথ্য জানান কূটনীতিকরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চীন সফরের একদিন আগে ৩ শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের শুরুতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এবং মধ্যাহ্ন ভোজের পর চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন ধারাবাহিক বৈঠক করেন উপদেষ্টার সঙ্গে। পরে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা সমাধানের আশ্বাস দেন রাশিয়ার রাষ্ট্রদূত। The sensitive issue is going to be discussed by the specialists and professionals.
I would not speculate at the moment, but I keep the fingers crossed that the debt payment will be done and settled. মিয়ানমারে আন্তর্জাতিক অপরাধ কর্মকাণ্ডে নজর রেখে প্রমাণ সংগ্রহ চলছে বলে জানিয়েছে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বতন্ত্র তদন্ত কার্যক্রম। The Arakan Army, I can tell you that we have requested information from them about allegations of crimes, including crimes allegedly committed by the Arakan Army. They've told us they would respond, but we have not received a response, and we are awaiting that. We'll be sending more requests to them for more information. মধ্যাহ্ন ভোজের পর প্রায় ঘণ্টা দুয়েক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসন। তবে বৈঠকের বিষয়ে মুখ খোলেননি কেউই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজের পর থেকে মিথ্যা কথা বলা শুরু করতেন, এখনও তা আছেন এবং সে ধারা অব্যাহত রয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। মানিক শিকদারের রিপোর্ট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এগ্রি এখন এত ব্যাপ্তি নিয়ে আছে, এগ্রির সাথে হেলথ জড়িত। আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। 15 বছরে যে চুরির ইকোনমিক্স শিখিয়েছেন, তথ্য চুরির, আপনি পার্লামেন্টে বসে দাঁড়িয়ে ঝাড়ি মারতেছেন এগ্রি মিনিস্টার। আমাদের সবার একটা সময় এসছে সত্য কথা লেখা, এতে যদি খুব বিটার হয়, আমাদের জন্য নিতে কষ্ট হয় এই কথাটা, আপনি যদি বলেন যে এই জায়গায় এগ্রি হচ্ছেই না, এটা আমাদের জন্য উপকার হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শফিকুল আলম। গুম খুনে জড়িতদের বিচার হবে জানিয়ে তিনি বলেন, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। হাসিনার সাথে যারা এই গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র কায়েমে জড়িত, সবার আগে বিচার করবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে এখনও জবাব দেয়নি ভারত, তবে জবাব না পেলেও আইন তার নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই আগস্ট ঘটনার সুপিরিয়রদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ে দেওয়া হবে। এদিকে এদিন চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চান গোয়েন লুইস, আর প্রসিকিউশনের পক্ষ থেকে চাওয়া হয় কারিগরি সহায়তা। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে, বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। সরকারের কারো পরিচয়ে কেউ কোনো অনৈতিক সেবা নিতে আসলে তাকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজধানীর ভূমি ভবনে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের 137তম সার্ভে ও সেটেলমেন্ট কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আরও বলেন, বর্তমান সরকার জবাবদিহিতামূলক, সুশাসন নিশ্চিতে কর্মকর্তাদের সকল বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকা দরকার। রাজনৈতিক প্রভাব থেকে বিসিএস কর্মকর্তাদের দূরে থাকার তাগিদও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞা, মেধা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়নিষ্ঠা, সমতা এবং দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতার জন্য আমার মনে হয় এই দেশের সিভিল সার্ভিসকে আরও পথ অতিক্রম করতে হবে। কৃষকদের কিভাবে সর্বোচ্চ সহায়তা করা যায়, এটা নিয়ে সদা তৎপর ও আন্তরিক হওয়া দরকার। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সরকার ঋণদাতা সংস্থা থেকে ভালো সাড়া পাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা। এ সময় ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষার অর্থ রাখার তাগিদ দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ।
এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকের ধারায় না আসারও পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে ডিজিটালাইজেশন ছাড়া ব্যাংকিং খাতের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশব্যাপী 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36% গ্রাহকই নারী উদ্যোক্তা। এখানে কিন্তু এডিবি সাহায্য করছে, সিডিএফ সিডিএফ আসছে, তবে আপনার মনে হয় অন্যতম দাতা সংস্থা আছে। একটা হলে আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি ভালো সারা যেমন আমরা বিভিন্ন অর্থাৎ সেটা আপনারা এই সব বিষয় কর্মসংস্থা ব্যাংকের সহযোগিতা করতে। ডিজিটাইজেশন ছাড়া এফেক্টিভলি লোন দেওয়া এবং এফেক্টিভলি রিসোর্স মোবিলাইজ করা উইদাউট দ্য ট্যাপ সম্ভব না। এইটা একটা ফিজিক্যালি যে ওটা করলে পরে 14% 12% তারা করতে পারে না। এই ডিজিটাইজেশনটা আপনাদেরও একটা বিরাট একটা পাথেয় হবে। নিজ বাসায় আগুনে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রোববার বিকেল 5:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার ভোর 5:30টার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসায় লাইটার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন জাতীয় কবির এই দৌহিত্র। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটে নেয়ার পর আইসিইউতে ভর্তি করা হয়। গতরাতে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বাবুল কাজীকে। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা বলেছিলেন তার শরীরের 74% পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়ে গেছে। এবার চেক জালিয়াতির মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকে দায়ের করা এই মামলায় সাকিব ছাড়া আরও 3 জনকে আসামি করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ পরোয়ানা জারি করেন। আকাশুজ্জামানের রিপোর্ট। দেশে আসতে না পারা, বোলিংয়ে নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সুযোগ না পাওয়া, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে দেশ থেকে শুনতে হলো আরও বড় দুঃসংবাদ। আইএফআইসি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, যেখানে ফেঁসে গেছেন সাকিব ছাড়াও আরও 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সেই ঋণের চুক্তি শর্ত অনুসারে সে ঋণ পরিশোধ করে নাই, যার কারণে সে একজন একজন ডিফল্টার হয়। ডিফল্টার হওয়ার কারণে সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে আজকে চেকের মামলা করে। এর আগে 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে 18 জানুয়ারি সাকিব সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হুসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। যথাসময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মামলা সূত্রে জানা যায়, আসামি সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে 2টি চেক ইস্যু করে প্রতিষ্ঠানটি। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15 লাখ। 5 আগস্ট আদাবরে পোশাক কারখানা কর্মী রুবেল হত্যা মামলার 156 নম্বর আসামিও সাকিব আল হাসান। এছাড়া সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারি সহ 6টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন এক আইনজীবী। সাতক্ষীরায় কাঁকড়ার ফার্মে কর্মীদের পাওনা টাকা না দেওয়ার অভিযোগ আছে সাকিবের বিরুদ্ধে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভোটের মাধ্যমে নিশ্চিত হয় জবাবদিহিতা, বললেন তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মদিনে বিএনপির শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, কারামুক্তিতে বাধা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি, এসকে সুরের বাসা থেকে 17 লাখ টাকা উদ্ধার।
থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, রক্ত ঝরলেও দেশ রক্ষায় বদ্ধপরিকর বিজিবি ও সরকার। কাল ট্রাম্পের শপথ, অন্তর্বর্তী সরকারের ওপর আসতে পারে নির্বাচনের চাপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।